বুঝবো এবং ওই নোট কিছু লিখতে হবে না, আমি পরে নোট দিয়ে দেবো। প্রথমটা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ মানে তোমরা তো জানো পুরোপুরি থেমে যাওয়া, যেটা এরকম দেখতে হয়, তাই না? অর্থাৎ কোনো জায়গায় বা কোনো বাক্যের শেষে আমরা যখন ফুললি থেমে যাই তখন আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়। আচ্ছা, ফর এক্সাম্পল লিখলাম হচ্ছে, দেখো, মাই নেম ইজ ইমরান আহমেদ। মাই নেম ইজ ইমরান, ইমরান আহমেদ। তো এই সেন্টেন্সটাতে আর কোনো কিছু অ্যাড করার নাই আপাতত। So, এখানে আমি ফুললি থেমে গেছি এবং যখন কোনো বাক্যে দ্বারা আমি থেমে যাব তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ফুল স্টপ ইউজ করতে হবে। এটা তো বুঝতে পেরেছো তোমরা, তাই না? এটা নিয়ে কোনো ঝামেলা আছে কি? নো স্যার। আচ্ছা, এই একটা বিষয় গেল। আর একটা বিষয় অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডস। যেমন আমরা আর্টিকেলের সময় দেখেছিলাম বিএ আছে না, বিএ বা এমএ, অর্থাৎ এরকম অ্যাব্রিভিয়েশন যেসব ওয়ার্ড আছে, অথবা ইউএসএ দেখেছো তোমরা, ইউ সরি এস, এই অ্যাব্রিভিয়েশন মানে কি, একটা মানে কয়েকটা ওয়ার্ডের একটা সংক্ষিপ্ত রূপ। যেমন এটা ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অফ আর্টস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অর্থাৎ বড় বড় যে ওয়ার্ডস গুলো আছে একে যখন আমি সংক্ষিপ্ত আকারে লিখছি তখন সেটাকে আমরা বলছি অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণ। এবং এই ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তাহলে দুটো ব্যবহার দেখলে, একটা বাক্যকে পুরোপুরি থেমে যাওয়ার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি, আর একটা আমরা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। বলো, এটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো ঝামেলা আছে বাবা, কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঝামেলা নাই, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ইউজ অফ ক্ষমা। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কমা। আচ্ছা, যেটা কমা বলি বাংলাতে, ইংলিশে আমরা ক্ষমা উচ্চারণ করে থাকি, তাই না? COMMA, ক্ষমা। তাহলে ক্ষমার ব্যবহারগুলো একটু দেখি। ধরো একটা বাক্যে একই জাতীয় কিছু শব্দ আছে, একই জাতীয় শব্দ, যেমন বললাম যে আমি বাজারে যাব কলম, খাতা এবং বই কেনার জন্য। তাহলে এই যে মনে করো নাউন গুলো প্রায় একই সমজাতীয় জিনিস, কলম বা এগুলো তুমি শিক্ষার কাজে ব্যবহার করছো। অথবা বললাম যে আমি বাজারে গিয়েছিলাম কামাল, রাহাত এবং শফিকের সাথে। দেখো একই জাতীয় বিষয়গুলোকে যখন তুমি একটা বাক্যে নিয়ে আসো তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বাবা, এই জন্যই বোঝাচ্ছি তোমাদের পরীক্ষাতে আছে বা থাকে। এছাড়াও এটা আমাদের গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। আচ্ছা, তার মানে কি বললাম, যখন তুমি এই কি বলে কোনো সমজাতীয় জিনিসগুলোকে কয়েকটা পার্টে ভাগ করবা, যেমন আই বট আ পেন, আ পেন্সিল, আচ্ছা পেন্সিল, কমা, আ রাবার, এন্ড, এবং আর কি কিনেছিলাম, লাস্টেরটা তুমি এবং দিয়ে দাও, এন্ড আ বুক। আচ্ছা, এখানে এই যে এন্ড এসেছে কেন, হ্যাঁ, অর্থাৎ সমজাতীয় হলেও আমাদের লাস্টে এই এন্ড না দিলে তোমার ভাষা বা সেন্টেন্সের পরিপূর্ণতা পাবে না। এখানে কমা দিলে মনে হবে আরো কিছু আছে। তো এই কারণে আমাদের এখানে এন্ড দিতে হবে, কিন্তু তার আগে যে লেটার্স বা ওয়ার্ডস গুলো ব্যবহার করেছো সেগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এটা কি বুঝছো বাবা, বলো? এখানে এ কি স্মল লেটারে ও হবে না? সরি, হ্যাঁ স্মল লেটার হবে, হ্যাঁ আমি যে ক্যাপস লক চাপ আছে তো এ বড় হয়ে গেছে। আচ্ছা, আর বট বানালে কি হবে? কোনটা কোনটা? ও সরি, তাই তো, থ্যাংক ইউ, বট আ পেন। আচ্ছা, ঠিক আছে, এবার নাম্বার 2 তে দেখো, আমরা সামনের দিকে কেস পড়বো, কেস মানে কারক, হ্যাঁ। আজকে কেস পড়ছি না, আজকে আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা করছি। তবে কেস অফ অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে স্যার বুঝি নাই। দেখো, ধরো লিখলাম মিস্টার জামাল, তারপরে পুরোটা লিখছি, এই যা একদম একদম। আচ্ছা একটু বাবা, মিস্টার জামাল, এরপর লিখলাম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, কমা, লিখবো ইজ ভেরি স্ট্রিক্ট। দেখো বুঝো, আমরা কিন্তু কমার ব্যবহার দেখছি, তাই না? আর প্রথমে বলেছি একটা বাক্য শেষ করতে হলে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হবে। এই যে ফুল স্টপ আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তাহলে কমা কোথায় হবে স্যার? এর আগেরটা ছিল যদি একই জাতীয় আমরা বিষয়গুলো, একই জাতীয় জিনিসকে যদি মেনশন করি তাহলে কমা 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 দিয়ে আমাদের সেন্টেন্সটা শেষ করতে হবে। এরপর দেখো অ্যাপোজিশন মানে কি, মিস্টার জামাল প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ ভেরি স্ট্রিক্ট। তার মানে এখানে মিস্টার জামাল যে ব্যক্তি
আবার প্রিন্সিপাল একই ব্যক্তি। সো একই ব্যক্তিকে আমি যখন একটা নাম দিচ্ছি এবং উপাধি দিচ্ছি, তখন এটাকে আগেরটাকে বলা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে কেস অফ অ্যাপোজিশন। কেস অফ অ্যাপোজিশন জাস্ট এটার নাম, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, তবে একটুকু জেনে রাখো যদি আগের যে ব্যক্তি এবং পরের ব্যক্তি যদি একই লোক হয় তখন তাদেরকে আমরা কমা দ্বারা সেপারেট করে দিই সেন্টেন্সটা, না হলে। মিস্টার এর পরে ফুল স্টপ হবে না? হ্যাঁ কোনটা বাবা, কি করেছো? স্যার মিস্টার এর পরে ফুল স্টপ হবে না? ওইটা কমা দিয়ে দিছে রে বাবা। হ্যাঁ, মিস্টার পরে ফুল স্টপ হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মিস্টার পর ফুল স্টপ হবে, এরপর কমা দিয়েছি। মিস্টার প্রিন্স জামাল প্রিন্সিপাল অফ আর কলেজ ইজ ভেরি স্ট্রিক্ট। তাহলে এখানে তুমি কমা দিয়ে বোঝাচ্ছ কি জামাল এবং প্রিন্সিপাল একই ব্যক্তি এবং এই ব্যক্তির অ্যাপোজিশন হিসাবে মিস্টার জামাল ব্যবহার করা হয়েছে। এটা কি বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার। ঠিক এই জাতীয় সমস্ত সেন্টেন্স ধরো, ধরো লিখলাম হচ্ছে অনিক, অনিক বাস ড্রাইভার, দেখো এটা যদি আলাদা না করি তাহলে দেখতে ভালো লাগবে না। বাস ড্রাইভার কল্ড মি ইয়েস্টারডে, লাস্টে ফুল স্টপ দিলাম। অনিক এখানে এ বাসটা এ দিলাম। এই সেন্টেন্সটা দেখো যদি এরকম থাকে তুমি বুঝতে পারবে না, তাহলে একটা সেন্টেন্সের সৌন্দর্য বর্ধনের জন্য হলেও তোমাকে কমা ব্যবহার করতে হচ্ছে। অনিকা বাস ড্রাইভার কল মি ইয়েস্টারডে, এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি না হায় অনিকা বাস ড্রাইভার এটা আবার কেমন সেন্টেন্স। তার মানে যখন দেখছো অনিক এবং বাস ড্রাইভার একই ব্যক্তি তখন এটাকে আলাদা করার জন্য এটা কমা দিতে হবে। এই পজিশনে আমাদের কমা দিয়ে তারপরে আমাদের বাকি অংশ লিখতে হবে। বাস ড্রাইভার কল্ড মি ইয়েস্টারডে। এটা কি বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা ছিল কমার আর একটা ব্যবহার। তবে একটু আগে যে আমাকে বললে একজন মিস্টার স্যার ফুল স্টপ হবে না, এটাও কিন্তু ফুল স্টপের একটা একটা কিন্তু ব্যবহার, অর্থাৎ মিস্টার মিসেস এগুলো সব বড় হাতের অক্ষরে মানে বড় লেটার মানে বড় জিনিসটাকে ছোট করে লেখা হয়। মিস্টারকে এম আর, মিসেসকে এম আর এস। হ্যাঁ, অর্থাৎ বড় জিনিসকে যখন ছোট করে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি তখন তারপরে একটা ফুল স্টপ আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা এবার আসো নেক্সট ইউজ, এটা গেল একটা ইউজ, না বুঝতে পারলে আমাকে বলবা। হ্যাঁ, একটা ইউজ নাম্বার 2 হচ্ছে নাম্বার 2। আজকে আমি বেশি কথা বলবো, হ্যাঁ, কারণ এগুলোতে জিজ্ঞেস করার কিছু নেই, তবে কোথাও বুঝতে আটকে গেলে আমাকে জিজ্ঞেস করতে হবে। নাম্বার 2 এর আমরা দুটো এক্সাম্পল দেখেছি, আমি আবার রিভাইজ করাবো একটু পরে, তাহলে জিনিসটা আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। এবার নাম্বার 3 দেখো, আমরা যদি ভকেটিভ কেস, স্যার ভকেটিভ আবার কি? ভকেটিভ হচ্ছে কাউকে সম্বোধন করে ডাকা। আমরা বাক্যে বলি না যে আরাফাত তুমি এটা বলো, বা যদি বলি যে সুমাইয়া তুমি এটা বলো, বা ভাই এদিকে আসেন তো। আমরা যখন কোনো বাক্যে কোনো ব্যক্তিকে সম্বোধন করে কথা বলি কোনো নাম দেখে বা কোনো পরিচয় দিয়ে, তখন সেই ক্ষেত্রে আমাদের কমা দিতে হয়। আর ওই যে পরিচয়টা দিচ্ছে ওটাকে বলে ভকেটিভ কেস। অবশ্য কেস পড়তে গেলে আরো বিষয় নিয়ে আলোচনা করব। ভকেটিভ কেস মানে যা সম্বোধনমূলক একটা ওয়ার্ড। আচ্ছা ফর এক্সাম্পল দিলাম, দেখো বললাম যে হচ্ছে বললাম রাহাত, রাহাত সরি আরে আল্লাহ রে, রাহাত কমা ডু দা ওয়ার্ক, অর্থাৎ রাহাত আমার সামনে আছে, তো রাহাত ডু দা ওয়ার্ক, এখানে কমা না দিলে সেন্টেন্সটা সৌন্দর্য হবে না। রাহাত ডু দা ওয়ার্ক, রাহাত ডু দা ওয়ার্ক, স্যার রাহাত ডাজ দা ওয়ার্ক হবে না, রাহাত কাজ করে, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু তুমি যখন কমা দিয়ে দিচ্ছ তখন তুমি রাহাতকে রাহাত এই কাজটা করো তো, ডু দা ওয়ার্ক, তুমি তখন এই যে রাহাতকে মেনশন করার জন্য একটা কমা ব্যবহার করেছো। এটা কি বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার। আচ্ছা এই ভকেটিভ যে কথা বলেছি নামটা বা সম্বোধনটা বাক্যের শুরুতে থাকতে পারে অথবা বাক্যের শেষে থাকতে পারে, যেখানে থাকুক তার আগে অথবা পরে কমা দিতে হবে। যেমন এই কথাটি আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক রাহাত, রাহাত কাজটা করো কিন্তু, ডু দ্য ওয়ার্ক, ওয়ার্ক রাহাত, এই যে অর্থাৎ এই দেখো এই সম্বোধনটা আমি কিন্তু পরে করেছি তবু তার আগে কমা দিয়েছি, না হলে কিন্তু এখানে সেন্টেন্সটা মানাবে না। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক রাহাত, রাহাত কাজটি কেমন এটা ভালো লাগবে না, এই জন্যই মূলত এখানে কমাটা এখানে ইউজ করা হয়। বলো নাফিসা কোনো সমস্যা আছে বা কারো অসুবিধা আছে? নো স্যার। আচ্ছা দুটো জিনিস আমরা ক্লিয়ার করলাম এতক্ষণ। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, এটা তোমাদের হয়তো এখন ব্যবহার না হলেও স্কুলে এটা প্রয়োজন। তাহলে পাংচুয়েশনের তিনটা আমরা ওয়ে দেখেছি, একটা ফুল স্টপ, অর্থাৎ একটা বাক্যকে সম্পূর্ণরূপে শেষ করতে মূলত ফুল স্টপ ব্যবহার করা হয়। তুমি যত বড় বাক্যই লেখো না কেন, বাক্যটা যদি তুমি শেষ করতে চাও যে এখানেই শেষ করব, তাহলে ইউ মাস্ট ইউজ ফুল স্টপ। এটা হচ্ছে ফুল স্টপের একটা ব্যবহার। আবার দেখো
ওই যে কোনো নাম অ্যাব্রিভিয়েশন নাম বিএমএ ইউএসএ অথবা বড় নামকে যখন সংক্ষিপ্ত আকারে আমরা লেখার চেষ্টা করি তখন সেটাকে যেমন মিস্টার ফুল স্টপ মিসেস তখন কিন্তু আমাদের সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার করতে হবে, এটা ফুল স্টপের নিয়ম। তার মানে ফুল স্টপ শুধু সেন্টেন্সের শেষে বসে এমন না, বরং ওয়ার্ডের মাঝে বা শব্দের মাঝেও আমরা এটা বসাতে পারি। ক্ষমা, ক্ষমার আমরা তিনটা ব্যবহার দেখেছি। এটা ছিল একই জাতীয় জিনিসকে যদি আমরা বারবার মেনশন করতে চাই তাহলে আমরা কমা কমা দিয়ে সেটাকে মেনশন করব। নাম্বার টু ছিল ভকেটিভ, এই নাম্বার টু ছিল তোমার হচ্ছে কি অ্যাপোজিশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আমরা তার আগের নামের সাথে সেম দেই তাহলে একটা নাম এবং পদবি এই দুটোর মাঝে একটা কমা ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে ভকেটিভ নাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই কমা দিয়ে সেন্টেন্সটা বাকি অংশ আমরা শেষ করব। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা ব্যবহার রয়েছে, যেমন আচ্ছা আমার নোট থেকে বলি আমি, এটা না, একাধিক প্রেয়ার হয়, আচ্ছা এটা না, এক সেকেন্ড, সো ফর একই পাখি না, এগুলো একই জাতীয়, সেম হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, ওই যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশন মানে জানো, যেমন তুমি যদি আসো আমি যাব, এই যে কন্ডিশন আছে না, দুটো আলাদাকে সেপারেট করার জন্য, দুটো বাক্যকে তুমি আলাদাভাবে উপস্থাপন করার জন্য, বিশেষ করে কন্ডিশন ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। অথবা যদি তুমি আসতে, ইফ ইউ খেম আই উড খাম। এই যে দেখো, যদি তুমি আসতে আমি আসতাম, সরি, বুঝতে পেরেছো তাহলে? ইফ ইউ খেম আই উড খাম, এটা হচ্ছে কি বলে, এই ওয়ার্ডের ইউজটা হচ্ছে ইফ যুক্ত অংশ যদি প্রথম অংশ ভার্ব টু হয়, পরের অংশ উড প্লাস ভার্ব ওয়ান হয়। হ্যাঁ, এটা একটা রুল আর কি। এর অর্থ হচ্ছে যদি তুমি আসতে আমি আসতাম। হ্যাঁ, এর জন্য কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে মূলত আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, আবার বলো বাবা, বুঝিনি। এক্স্যাক্টলি, ইয়েস নোর পরেও কমা বসবে, রাইট। তোমাদের আমি যে রুলগুলো বলছি এর বাইরেও যদি তোমার কোনো রুল মাথায় আসে, কারণ আমি তো পড়াতে পড়াতে অনেক সময় অনেক রুল হারিয়ে যায়, মনে থাকে না, অবশ্যই বলে দিবা, হ্যাঁ। আচ্ছা, যেমন তুমি সঠিক বলেছো, যেমন ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ইয়েস আই গো। যখন এটাকে বলা হয়, এই যে এটা হচ্ছে তোমার রিপ্লাই ইন অ্যাফার্মেশন, হ্যাঁ বোধক বাক্যে যখন আনসার করি তখন ইয়েস এর পরে তুমি কমা দাও। আবার নো এর পরে তো কমা দিয়ে থাকো, নো আই ডোন্ট গো, নো আই ডোন্ট গো, না আমি যাই না, ইয়েস আই গো। একাধিক পেয়ার্স অফ ওয়ার্ডস থাকলেও তো কমা হবে। ইয়েস, একাধিক পেয়ার্স অফ ওয়ার্ডস থাকলেও হবে। যেমন একটা এক্সাম্পল বলো তো, তুমি কোনটা নিয়ে বলতে চাও? মনে আছে? আচ্ছা আমি দিচ্ছি একাধিক ওয়ার্ডস, যেমন বললে তুমি হাই অ্যান্ড, হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুর, এগুলো ইয়েস ইয়েস ইয়েস, বলো এক্সাম্পলটা দাও, আমি একটা লিখে ফেলছি, হাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেমন হাই অ্যান্ড লো, কমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কমা, রিচ অ্যান্ড পুর, কমা। ওকে, রিচ অ্যান্ড পোর, কমা। আরেকটা বলো নিয়ম। হ্যাঁ হ্যাঁ, যেমন এটা আমার কাছে যদি বলো এটা আমার কাছে সবাই সমান, তাহলে কি হতে পারে ইংলিশটা বলো দেখি, যে হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি আসলে কাউকে আলাদা করি না, আমার কাছে সবাই সমান, বলি না এরকম কথা, তাহলে কি হতে পারে? ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু মি, অর্থাৎ আমার কাছে সবাই সমান। আচ্ছা, এই যে দেখো, একে কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, অর্থাৎ এই যে কম্পাউন্ড যে ওয়ার্ডস গুলো আছে বা একাধিক পেয়ার অফ ওয়ার্ডস, পেয়ার মানে কি জানো? জোড়া জোড়া, এই যে জোড়া জোড়া, হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, তারপরে তুমি বললে যে অল আর ইকুয়াল, ইকুয়াল টু, আচ্ছা আল্লাহ দিলাম, যে আল্লাহর কাছে সবাই সমান, অর্থাৎ সেটা উঁচু নিচু হোক, সাদা কালো হোক। হ্যাঁ বলো। যদি এরকম থাকে তাহলেও তো কমা বসবে, তাই না? যেমন এট দিস মোমেন্ট আই এম ইটিং রাইস, বা নাও আই এম ইটিং রাইস। ইয়েস, আচ্ছা ওটাতে আসবো, একটু পরে আসছি, এটা শেষ করি, তোমার ওই রুলটাও আমি নিচ্ছি, আমি ওটাও বোঝাবো। হাই অ্যান্ড লো, তার মানে আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি আমরা। তার মানে দেখো, পেয়ার অফ ওয়ার্ডস যদি থাকে, অনেকগুলো ওয়ার্ড তুমি বলতে চাচ্ছ, জোড়ায় জোড়ায় বলতে চাচ্ছ, তখন সেগুলোর পূর্বে পরে একটা করে কমা হবে। এটা কি বুঝতে পেরেছো বাবারা? ইয়েস। আচ্ছা, সব রুল জানা, সব রুল দরকার নাই, বইতে 100 রুল থাকলে 100 রুলই পড়তে হবে এমন না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রুল এবং পড়া এবং মানে লেখায় আমাদের প্রয়োজন হয় আমরা সেগুলো মূলত ব্যবহার করি। একটু আগে আরাফাত একটা কথা বলেছো যে ওরকম হবে কিনা, শোনো, অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা যদি কোনো সেন্টেন্সকে ধরো লিখলাম যে আই এম ইটিং
অ্যাট দিস মোমেন্ট, খেয়াল করো, অর্থাৎ অ্যাট দিস মোমেন্ট এটা একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটা শেষে আছে, তাই না, যে হ্যাঁ আমি এই সময় খাচ্ছি বা আমি ইটিং অ্যাট দিস মোমেন্ট। এই কথাটাকে যদি তুমি শুরুতে বলতে চাও, অ্যাডভার্বটাকে যদি সামনে আনতে চাও, তাহলে তুমি অবশ্যই কমা ইউজ করতে হবে। অ্যাট দিস মোমেন্ট কমা কমা আই এম ইটিং রাইস। ভালো করে বুঝো, টাইম অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই যে এই পুরোটা একটা ফ্রেজ, কয়েকটা শব্দ মিলে তো একটা ফ্রেজ হচ্ছে, এবং এই ফ্রেজটাকে যখন তুমি সামনে বসাচ্ছ তখন এটা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে। অথবা লিখলাম যে ধরো ইয়েস্টারডে কমা, ইয়েস্টারডে যদি শুরু করো ইয়েস্টারডে দিয়ে তাহলে কমা ইউজ করবা, আর যদি না করো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ভেরি গুড। যদি তুমি শুরুতে বলি না গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে এখানে এই যে কমাটা কেন, ফুল স্টপের থেকে একটু কম থামার জন্যই তো ব্যবহার করছি আমরা। হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখো আমি কিন্তু থামছি, এই থামার জন্য, একটু শ্বাস নেওয়ার জন্য বা থেমে থেমে বলার জন্য মূলত কমা ব্যবহার করছি। আর ফুল স্টপ কেন, ওখানে পুরোটা থেমে যাওয়ার জন্য। হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, অল আর ইকুয়াল টু আল্লাহ। আচ্ছা, এই থামলাম। ঠিক একইভাবে অ্যাট দ্য মোমেন্ট আই এম ইটিং, এটা বলার সময় তোমাকে থামতে হবে না, আই এম ইটিং রাইস অ্যাট দিস মোমেন্ট, তুমি একবারে বলে আই এম ইটিং রাইস অ্যাট দিস মোমেন্ট, বাট এটা বলার সময় তোমার অটোমেটিকলি থেমে যাবে, অ্যাট দ্য মোমেন্ট আই এম ইটিং রাইস। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। এটা কি বুঝতে পেরেছো বাবা? কেউ মানে না বুঝতে পারলে আমাকে জানাও, এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা দেখো, আমরা যে ন্যারেশন পড়েছিলাম না, ওখানেও কিন্তু আমরা একটা কমার ব্যবহার দেখেছিলাম, তাই না? যেমন এই যে ই ছিল, যেমন হি সেইড, এই এখানে কমা দিয়েছিলাম। বাবা কি মেসেজ দেয়, ও না ঠিক আছে, হি সেইড, তারপর এখানে ইনভার্টেড, এটার ব্যবহার নিয়ে আসছি, এটাকে ইনভার্টেড কমা বলে। হি সেইড আই উইল গো, আমি যাব। তো এই যে দেখো, এটাকে আমরা এই ইনভার্টের আগে, বিশেষ করে উক্তিবাচক বা ন্যারেটিভ কোনো সেন্টেন্স থাকলে ওইটার আগে আমি কমা, আমি কিন্তু পরীক্ষা নিব, এটা ভালো করে শোনো। তো এই ক্ষেত্রে আমরা সেড ব্যবহার করেছি। তোমরা কি এটা বুঝতে পেরেছো বাবা? কোনো ঝামেলা আছে মনে হচ্ছে? নো স্যার। আচ্ছা, কোনো ঝামেলা মনে হ্যাঁ, হচ্ছে বুঝতে না, পেরেছি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আর মূলত এখানে আর কিছু নাই, আমাদের কমা নিয়ে এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হবে। তাহলে কয়েকটা পড়লাম, একটু দেখাচ্ছি আমি, কোথায় গেল একটু দেখো। কমার ক্ষেত্রে আচ্ছা, একই জাতীয় জিনিসকে আমরা যদি বারবার লিখি তাহলে কমার মাধ্যমে লিখতে হবে। দেখো পেন, পেন্সিল আর রাবার, এগুলো তো পড়াশোনার কাজে আমরা ব্যবহার করে থাকি, প্রায় সমজাতীয় জিনিস, তো সেই ক্ষেত্রে কমা 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 দিয়ে ব্যবহার করব। আচ্ছা, কোনো নামকে আমরা এইভাবে দেখানোর জন্য, মিস্টার জামাল, এবং তারপর তার পদবি লেখার জন্য আমরা অবশ্যই কমা প্রয়োগ করব। আচ্ছা, এরপর দেখো ভকেটিভ নাউন, অর্থাৎ যেই ক্ষেত্রে আমি কোনো কাউকে উদ্দেশ্য করে কোনো সম্বোধন করে ডাকবো, এই বাবা এদিকে আসো, এই যে বাবা বললাম, হ্যাঁ এই সান কাম হিয়ার, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে এইভাবে কমা দ্বারা মেনশন করব, সেটা আগে থাকুক কিংবা পরে থাকুক। কোনো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই মাঝখানে কমা প্রয়োগ করব, তুমি সেন্টেন্সগুলোকে আলাদা করার জন্য। ইয়েস এবং নো, অর্থাৎ হ্যাঁ অথবা নো, না বোধক বাক্যের ক্ষেত্রে আমরা যখন রিপ্লাই করি, আনসার দেওয়ার ক্ষেত্রে, তখন সেটার ক্ষেত্রে আমি অবশ্যই কমা ব্যবহার করব। অর্থাৎ পেয়ার জাতীয় ওয়ার্ডস, অর্থাৎ এই জোড়ায় জোড়ায় শব্দগুলোকে যখন আমরা একটা সেন্টেন্সে আকার দিব, বলার চেষ্টা করব, তখন সেগুলোর মাঝে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। অ্যাডভার্বিয়াল শব্দগুলো, যেগুলো আমরা এরকম বলি, আই এম ইটিং রাইট নাও, সরি আই এম ইটিং রাইস নাও, হ্যাঁ, বা আই এম ইটিং অ্যাট দিস মোমেন্ট, তারপরে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ এই শব্দগুলোকে যদি শুরুতেই আমি লিখি তাহলে অবশ্যই তোমাকে কমা ব্যবহার করতে হবে। বাবা ক্লিয়ার হয়েছে কি? ইয়েস স্যার। আচ্ছা চলো ইয়েস এবার, স্যার। আচ্ছা এবার একটু হালকা, একটু একটু জটিলের দিকে যাব, হ্যাঁ, কারণ এই যে সেমিকলন বা এটাকে সিমাইকলন বলে অনেকে, হ্যাঁ, এটা মূলত সেমিকলন বা সেমাইকলন যেটাই বলো, বোথ আর কারেক্ট। কারণ কি জানো, এই ভাষা বা শব্দের উচ্চারণের পার্থক্য হওয়ার কারণ ওই যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ, অর্থাৎ ইংলিশটা দুই ভাবে ব্যবহার করা হয়, ব্রিটিশ ইংলিশ অনুযায়ী অথবা আমেরিকান ইংলিশ অনুযায়ী। সো তুমি এটাকে সেমি, আমাদের দেশে সেমিকলনই বলা হয়, তো তুমি সেমিকলনই বলো, সমস্যা নাই, সেমিকলন। আচ্ছা, সেমিকলনের প্রধান ব্যবহার আছে, যেমন হচ্ছে, আচ্ছা সেমিকলন মূলত এই যে কমা যে থেমেছি, কমার থেকে একটু বেশি থামতে হয়। যেমন একটু আগে তুমি পড়েছো, অ্যাট দিস মোমেন্ট আই এম ইটিং রাইস, যতটুকু থামলাম, বিরাম নিলাম, তার থেকে একটু বেশি বিরাম নেব আমরা এই সেমিকলন বা সেমাইকলনে। ফর এক্সাম্পল যদি বলি, দেখো
আচ্ছা, তো লিখেন এক্সাম্পল। ওই মনে করো এক্সাম্পল হতে পারে হচ্ছে উই আর প্লেইং ফুটবল, এই একটা শব্দ। আচ্ছা, এন্ড দিলাম, এন্ড উই আর এনজয়িং দিস, এন্ড উই আর, দেখো এই যে এন্ড যুক্ত যে শব্দগুলো বা সেন্টেন্স গুলো থাকে, এন্ড এটাকে বলতো কম্পাউন্ড নাকি কমপ্লেক্স নাকি সিম্পল সেন্টেন্স বলে জানো? এগুলো কি সেন্টেন্স বলে? এটা মনে হয় কোনো কালে পড়ানো হয়েছিল কিনা, আমার তো খেয়াল নাই। এটা কি জানো? এন্ড যুক্ত যেসব বাক্য আছে এগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে এই এন্ড আছে, এগুলোকে আমরা এই সেমিকলনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, সেমিকলনটা কেমন? দেখো এই যে কমা আছে না, কমার উপর একটা ফুল স্টপ। তো এই সেন্টেন্সটাকে আমি যদি এইভাবে লিখি, অর্থাৎ তুমি যদি কোথাও লেখা দেখো যে এরকম আছে, তার মানে বুঝে নিবা যে সেন্টেন্সগুলো একটা সেন্টেন্স ছিল, এটাকে ভেঙে এরকম দুটো করা হয়েছে। এই যে কমা, দেখো কমার উপরে আমার ছোট ছোট দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমি একটু বড় করে দেখাচ্ছি, জাস্ট মিনিট, সরি বললাম এটা। আচ্ছা, একটু বড় করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে দেখো কমা রয়েছে, একটা কমার উপরে একটা ফুল স্টপ আছে, হ্যাঁ? এই চিহ্নকে বলা হয় সেমিকলন বা সেমাইকলন। এবং এই ক্ষেত্রে যদি লেখা থাকে আয়ের মতো, কিন্তু সোজা না, মানে একটু বাঁকা মতো, কমা, কমার উপরে ফুল স্টপ। সো এই জাতীয় সেন্টেন্স দেখলে তুমি পড়ার সময় অবশ্যই ভাববা যে এটা একটা বাক্য, এটাকে আলাদা করে লেখার জন্য ফুল স্টপ দেওয়া হয়েছে। উই আর প্লেইং ফুটবল, উই আর এনজয়িং দিস, দেন এটা কনজাংশনের পরিবর্তে বসে। হ্যাঁ, কনজাংশনের পরিবর্তে বসে, এক্স্যাক্টলি। এখানে কনজাংশনের পরিবর্তে তুমি এখানে কি বলেন নাম, এই সেমাইকলনটা ব্যবহার করেছো। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, চলো আমরা আরেকটা বিষয় একটু দেখি। আরেকটা আছে বইতে, কি আছে দেখি। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু এটা দেখিনি কোন গুলো এটা দরকার আছে, কি দরকার আছে। অল কোয়ালিফিকেশন ইয়েট। আচ্ছা, কোন একটা মন্তব্যকে অন্য আচ্ছা এটা সেমিকোলনটা বুঝিনি হ্যাঁ হ্যাঁ, বুঝিনি বাবা। স্যার, আমি সেমিকোলনটা বুঝিনি। ও, এটা বোঝুনি? আচ্ছা, সেমিকলন বলতে, আচ্ছা একটা ছোট সেন্টেন্স লিখি। দেখো লিখলাম যে উই ওয়েন্ট টু কলেজ, কমা, ফুল স্টপ দিলাম, অথবা এন্ড দিলাম। এই যে এন্ড কম্পাউন্ড হয়ে গেল, এন্ড উই স্টাডিড, উই স্টাডিড প্রপারলি, প্রপারলি অর্থাৎ আমরা স্কুলে গিয়েছিলাম এবং ভালোভাবে পড়ালেখা করেছিলাম। তো এই যে এন্ড দেখছো না তুমি, আমি বলছি এটা যে এন্ড এর পরিবর্তে তুমি এটাও ব্যবহার করতে পারো। অর্থাৎ কোথাও যদি এন্ড না দেখে তুমি এরকম সেন্টেন্স দেখো যে এই এই চিহ্নটা আছে, হ্যাঁ, অর্থাৎ তুমি পড়ার সময় বলছি এটা আছে, তাহলে বুঝবা যে এখানে এন্ড ছিল বা দুটো একই জাতীয় সেন্টেন্স ছিল, এই কারণে আমরা এটা দিয়ে ব্যবহার করেছি। অর্থাৎ এন্ডটা উঠিয়ে আমরা এটা ব্যবহার করেছি। বুঝতে পেরেছো বাবা? এবার কিছু বোঝা গেছে? জি স্যার। নিহাল, হ্যাঁ, মানে এন্ড দাওনি, দেখো পরের সেন্টেন্স তুমি এন্ড দাও নাই, বরং এন্ড এর পরিবর্তে তুমি এটা দিয়েছো। সো উই ওয়েন্ট টু কলেজ, এখানে সেমিকলন বা সেমাইকলন, দেন ওয়েন উই স্টাডিড প্রপারলি, আমি পড়াশোনা করি। তার মানে এটা পড়ার সময় মনে রাখবা, এখানে একটা কনজাংশন ব্যবহার করা হয়েছিল, আমরা স্কুলে গিয়েছিলাম এবং পড়ালেখা করেছিলাম, এই উদ্দেশ্যে আমরা সেমিকলন ব্যবহার করেছি। আপাতত বেসিক লেভেলে যেসব প্রয়োগ আছে সেগুলো আমি দেখাই, তারপর অ্যাডভান্স লেভেলের বিষয় আসলে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ একদিনে তো একটা টপিক শেষ করি আমি, কিন্তু ওই টপিকটা শেষ করার কারণ কি, যেহেতু যেন এই সামনের দিকে যেন রিপিট করি, যখন অর্থাৎ তুমি যখন আবার এই কি বলে এই পার্ট নিয়ে আলোচনা করব সামনের দিকে, তখন যেন এই আগের পার্টটুকু আমি বুঝাতে পেরেছি, এটা বুঝলে পরে যেন অ্যাডভান্সড প্রয়োগ নিয়েও কথা বলি। মানে একটা একটা বিষয় নিয়ে অনেকগুলো রুল একদিনে প্রকাশ করতে গেলে সেগুলো তোমার মাথায় থাকবে না, আর শেখানো ব্যর্থ হবে। তো এই কারণে আমি যতটুকু শেখাচ্ছি এতটুকুর মধ্যে থাকবে, এবং যে রুলস গুলো তোমাদের দিব ছবি তুলে সেগুলো স্টাডি করবা, তাহলে ইনশাল্লাহ আপাতত এটা কভার হবে তোমাদের পরীক্ষার জন্য বা মানে শেখার জন্য। পরে আমরা এটা নিয়ে আরো আরো এলাবোরেটলি আলোচনা করব ধীরে ধীরে ইনশাল্লাহ। তো চলো এবার সেমিকলন তো হয়ে গেল, এবার কলন নিয়ে কথা বলি। সেমিকলন এবং কলন, কলনের কাজ হচ্ছে তোমাকে আরেকটু বেশি থামিয়ে দেওয়া। অর্থাৎ তুমি যখন কোলন ব্যবহার করছো সেমিকলন, তখন তো একটু থামছো, আর সেমিকলন হলে তুমি আরেকটু বেশি থামছো। ধরো এক্সাম্পল লিখি একটু, লিখলাম যে দেয়ার আর মনে করো
two kinds there are লিখলাম হচ্ছে না 4 লিখলাম হ্যাঁ 4 kinds of tenses 4 kinds of tenses এরপর কি লিখি আমরা ফর এক্সাম্পল এই যে ফর এক্সাম্পল যেমন ফর এক্সাম্পলের পরে কি লিখি আমরা এই যে বানানটা ভুলে গেল ধরো প্রেজেন্ট মানে 3 লিখি there are 3 kinds of tenses for example present past and future এই যে লিখলাম না তিনটা সো আমি এত বড় বাক্যে ফর এক্সাম্পল দিয়েছি এটা না দিয়ে আমি সিম্পলি একটা এই যে দুটো ডট ব্যবহার করব এই দুটো ডট আছে এটাকে বলা হয় কোলন এই কোলন মানে হচ্ছে এক্সাম্পল মানে আরো কিছু আছে there are 3 kinds of tenses for example এরপর আমি দিই প্রেজেন্ট পাস্ট এই যে আর এখানে তো কমা দিব মানে তো একই জাতীয় সমজাতীয় জিনিস বোঝাচ্ছে প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার আরে future so there are 3 kinds of tenses present past and future এটা কি বুঝতে পেরেছো বাবা এই কোলনের ব্যবহারটা কি বোঝা গেছে ইয়েস স্যার আচ্ছা আমি আরেকটু বলি হ্যাঁ প্রথম থেকে বলি আবার খেয়াল করো ফুল স্টপ কখন যখন সেন্টেন্সটা পুরোপুরি শেষ করেছো কমা মানে তুমি একই মানে কমার তো অনেকগুলো ব্যবহার দেখলাম তবে থামার ক্ষেত্রে আমরা যখন একদম অল্প সময় ধরে থামি সেই ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি এই ক্ষেত্রে ওই যে তোমার এরকম সেন্টেন্সগুলো একটু মাথায় রাখবা হ্যাঁ একটু থামছো এর থেকে আরেকটু বেশি থামার ক্ষেত্রে আমরা সেমিকলন বা সেমাইকলন ব্যবহার করব যেমন উই আর প্লেইং ফুটবল উই আর এনজয়িং উই আর ইটিং ইন দ্য ফিল্ড আমরা ফিল্ডের মধ্যে খাচ্ছি তো এই ক্ষেত্রে সেমিকলনটাকে আরেকটু তুমি থামছো এই ক্ষেত্রে একটু বেশি থামতে হবে দেয়ার আর 3 kinds of tenses ফর এক্সাম্পল না দিয়ে এটাকে বললাম প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার এই গোল গোল দুটোর যে ডট দেখছো এটাকে বলবা হচ্ছে কোলন বাবা ক্লিয়ার হয়েছে কি এই পর্যন্ত কোনো ঝামেলা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত গেল যে আমার তো আরেকটা হঠাৎ করে মনে পড়ছে এই জন্য আবার পিছিয়ে যাচ্ছে একটু মাথায় রাখবে আচ্ছা আমরা এই যে পসেসিভের ক্ষেত্রে স্যার পসেসিভ আবার কি জিনিস এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন মাই পেটস পেট মানে তো পোষা প্রাণী তোমরা জানো মাই পেটস নেম ইজ খিঠি আচ্ছা একটু খেয়াল করো যদি কোনো কিছু আমরা বাংলাতে বলি না আমার বাবার নাম আমার মায়ের নাম আমার দাদির নাম সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি তাই না এই অ্যাপোস্ট্রফি যেটা কমা এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমাস এটাও কিন্তু কমা সেই কমাটা নিচে না উঠে উপর উঠে গেছে সো এটারও কিন্তু ব্যবহার হ্যাঁ হ্যাঁ বলো স্যার আমার কাছে অ্যাপোস্ট্রফি সবথেকে সহজ লাগে হ্যাঁ অ্যাপোস্ট্রফি এটা কিন্তু এটাও কিন্তু একটা চিহ্ন ঠিক কমার মতো একটা সেন্টেন্স সো এই সরি কমার মতো একটা চিহ্ন এবং এটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলে থাকি অ্যাপোস্ট্রফি পিএইচ দেখো এই যা বানানটা ভুলে গেল খুবই সহজ হ্যাঁ এই যা অ্যাপোস্ট্রফি বানান তো ভুলে গেল বাবা পিএইচই তো হয় পিএইচই হ্যাঁ ঠিক আছে অ্যাপোস্ট্রফি এই যে এটা কমার পরে আমি দিচ্ছি কেন যেহেতু কমার সাথে তুমি গুলিয়ে না ফেলো তাহলে কমাটা নিচে থাকে আর অ্যাপোস্ট্রফিটা উপরে থাকে আরো আছে ধরো এই যে তোমরা জানো মাই ফাদার্স নেম ইজ তো এখানে আমরা অনেক সময় ফাদার নেম ইজ বলে ফেলি তাহলে কিন্তু এই নিয়ম অনুযায়ী তোমার সেন্টেন্স ভুল হয়ে যাবে যখন বাংলাতে তুমি বলবা হ্যাঁ বলো হ্যাঁ ডাজেন্ট শর্ট ফর্মের ক্ষেত্রে হ্যাঁ ওই ক্ষেত্রে আমি আসছি দাও অ্যাপোস্ট্রফি ইউজ করছি না তাহলে ওটা বুঝিয়ে দিচ্ছি দেখো মাই পেটস নেম ইজ খিঠি তাহলে মামার পেটের নাম খিঠি মাই ফাদার্স নেম ইজ ড্যাশ তবে একটা জিনিস ভুল করো তোমরা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি মাই স্কুলস নেম ইজ এটা যারা বলো তারা ভুল বলে থাকো এটা কেন স্যার এই অ্যাপোস্ট্রফি যেটা আছে এই অ্যাপোস্ট্রফি বিশেষ করে পসেসিভ কোনো ব্যক্তির সাথে আমরা যুক্ত করে থাকি কোনো জায়গার সাথে অ্যাড করার কোনো রুল ইংলিশ গ্রামারে নেই তবে এটা বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যেটা ভুল আসলে হ্যাঁ এই জন্য মাই স্কুলস নেম হবে না স্যার তাহলে এটা কি হবে এটা হবে দ্য নেম অফ মাই স্কুল ইজ এটা এত প্রচলিত হয়ে গেছে এই যে মাই স্কুলস নেম মাই সিটিস নেম যে এটা ভুল বলার সময় কেউ আর ভুল মনেই করে না এটা এত কমন হয়ে গেছে বাট এটা গ্রামাটিক্যালি ভুল অফকোর্স ভুল তুমি যখন ইংলিশ কোনো এক্সাম দিতে যাবা বা বড় সড়ো পরীক্ষা যেমন আইএলটিএস এখন না ভবিষ্যতের কথা বলছি তখন এই পয়েন্টগুলো তোমাকে ধরবে যে এখানে কেন অ্যাপোস্ট্রফি দিয়েছো এটা তো হবে না তো এই ক্ষেত্রে কোনো ব্যক্তি ছাড়া আমরা এখানে কি করব না অ্যাপোস্ট্রফি ইউজ করব না
এবার আসো আমরা কন্ট্রাকশন ফর্মের ক্ষেত্রে। স্যার কন্ট্রাকশন ফর্ম মানে? কন্ট্রাকশন আমি বোঝাচ্ছি। যেমন একটু আগে আমাকে সুমাইয়া বললো ডাজেন্ট ডোন্ট, তাই না? কন্ট্রাকশন ফর্ম মানে সংক্ষিপ্তকরণ, কোনো কিছুকে সংক্ষেপে লেখা। আমরা জানি হি ইজ, এটাকে কি লিখতে হয়? হিজ। এই যে অ্যাপোস্ট্রফি দিলাম না, এটাও কিন্তু অ্যাপোস্ট্রফি। অথবা ডোন্ট থেকে ডাজেন্ট, ডু নট থেকে আমরা কি বলে থাকি? ডোন্ট বলে থাকি। কিংবা ডাজ নট কে আমরা ডাজেন্ট বলে থাকি। ডাজ নট কে ডাজেন্ট, ডাজেন্ট। বাবা এটা কি বুঝতে পেরেছো তোমরা? কোনো জটিলতা আছে এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা, তাহলে অ্যাপোস্ট্রফিটা কিন্তু খুব ইজি, এটা আমি তোমাদের বুঝালাম এর মাঝে। এবার চলো আমরা নেক্সট, আমি একবার একটু পরে সবগুলো মার্ক আমি লিখে দিচ্ছি। এরপর দেখো ইউজ অফ ইন্টারোগেশন। ইন্টারোগেশন মানে কি? ইন্টারোগেটিভ মার্ক, অর্থাৎ কোনো প্রশ্ন করার সময় তুমি তো কোশ্চেন মার্ক ব্যবহার করো, তাই না? এটা তো নিয়ম। আর এটাকেই বলা হয় হচ্ছে, এই মার্কটাকে বলা ইন্টারোগেশন মার্ক, বা আমরা যেটা বলি কোশ্চেন মার্ক বলি সংক্ষেপে। কোশ্চেন মার্ক বলতে পারো, বা তোমার জানার জন্য কোশ্চেন মার্ক, এটাও পপুলার একটা কোশ্চেন মার্ক। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোশ্চেন কিনা। তোমরা তো প্রশ্ন সবার ঠোঁটস্থ আছে, যেমন তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? বা তুমি কখন, ওয়েন ডু ইউ গো টু স্কুল? তখন আমাদেরকে অ্যাপোস্ট্রফি মার্কটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার হয়েছে বাবা এটা? ইয়েস স্যার। আচ্ছা, এটা নিয়ে কোনো ভেজাল নাই। তাহলে আমরা কোশ্চেন মার্ক শেষ করলাম। আচ্ছা, এবার চলো আমরা দেব হচ্ছে ইনভার্টেড কমা। তো তোমরা একটু আগে দেখলে আমি কমার মধ্যে বুঝিয়েছি যদিও, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। আচ্ছা, এটা আমরা কোথায় ব্যবহার করি কেউ জানো? ইনভার্টেড কমাটা আসলে কোথায় ব্যবহার করতে হয়? কে বলতে? স্যার স্যার কারোর কোনো কথা বোঝাতে। কারোর কোনো কথা বোঝাতে, যেমন ন্যারেশনে আমরা ব্যবহার করেছি, তাই না? যেমন হি সেড। দেখো এই যে এখানে তো কমা হয়েছে, কিন্তু এই যে ইনভার্টেড কমা, ডাবল যে কমা উপরে ব্যবহার করছো, এটাকে ইনভার্টেড কমা বলা হচ্ছে। তো হি সেড, সে বলল, আই ইট রাইস, আমি ভাত খাই। এই কমাটাকে, অর্থাৎ তোমার পরীক্ষা আসলো এবং বলা হলো এই অংশে যে পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে এটার নাম কি, তখন তোমাকে বলতে হবে এটা ইনভার্টেড কমা। ব্যাস হয়ে গেছে ইনভার্টেড কমার ব্যবহার। আচ্ছা, এরপর কোনো নাম, হ্যাঁ হ্যাঁ বলো বলো। কোনো নাম বা শব্দকে উদ্ধৃত করতে। হ্যাঁ আবার বলো, বুঝিনি বাবা। কোনো নাম বা শব্দকে উদ্ধৃত করতে, যেমন কোনো কবিতার নাম। হ্যাঁ, ইয়েস, কোন নাম বা এই কবিতাকে উদ্ধৃত করতে। আমরা কিন্তু ওই যে কবিতা লিখি না, ধরো একটা কবিতা, একটা ইংলিশ কবিতার নাম বলো দেখি, আমার তো কবিতার নাম মনে পড়ছে না। Laser Tears of Earth. হ্যাঁ, Tears of Earth. আচ্ছা আচ্ছা, হ্যামলেট। হ্যামলেট, ইয়েস ইয়েস, হ্যামলেট একটা হতে পারে না? হ্যামলেট একটা খুব বিখ্যাত শেক্সপিয়ারের লেখা একটা, এটা একটা কবিতা বা একটা সম্ভবত উপন্যাস, কবিতা আমার তো মনে নাই বাবা, এটা কি? যাই হোক, কবিতা বা উপন্যাস যেটাই হোক, এটা হচ্ছে কোনো কবিতা বা আমরা উদ্ধৃত করার জন্য এটা আমরা কমা দিয়ে থাকি। এই যে উপরে তোমরা হয়তো পরীক্ষার খাতায় লিখে থাকো এরকম দুই দিকে দুটো কমা দিয়ে থাকো, তাই না? সো তোমরা উদ্ধৃতি করেছো যে এটা একটা জিনিসের বা উপন্যাসের বা কবিতার নাম, এই উদ্দেশ্যে আমরা এটাকে ব্যবহার, ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এটা কি বুঝে গেছে তো বাবা? Yes, sir. আচ্ছা, ভেরি Yes, গুড। sir. আচ্ছা, নেক্সটটাতে যাব আমরা, ইউজ অফ হাইফেন। হাইফেন মানে একটু লম্বা, একটু ছোট, ড্যাশের থেকে একটু ছোট। ইউজ অফ হাইফেন, ইউজ অফ হাইফেন, হাইফেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখে তারপর বুঝাই। হ্যাঁ, যেমন ফাদার ইন ল, ফাদার ইন ল, অর্থাৎ কম্পাউন্ড যেসব ওয়ার্ড আছে, কম্পাউন্ড ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ডকে তুমি এক্সপ্লেন করো সেটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। এবং কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এই হাইপেন ইউজ করতে হয়। হ্যাঁ, ফাদার ইন ল, মাদার ইন ল ইত্যাদি, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা হাইপেন ব্যবহার করব। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে বাবা? এটা জানলেই হবে। কম্পাউন্ড স্যার, সেন্টেন্স কি? হ্যাঁ বলো। হুম হুম। স্যার এখানে কি ল এর আগে হাইপেন আসবে না? না, ল এর আগে হাইপেন না আসবে। আচ্ছা দাও তো একটু, দাঁড়াও বাবা, আসার কথা তো না, একটু দেখি। আমাদের এটা ছিল হচ্ছে হাইফেন। এবার চলো ড্যাশ নিয়ে কথা বলি। ড্যাশটা হচ্ছে হাইফেনের থেকে একটু বড়। এই যে ড্যাশ, ডিএসসি, ড্যাশ মানে ওই যে যেটা দেখলে না, ওর থেকে একটু বড় হবে। এই যে এরকম ড্যাশ হয়। ড্যাশ কিন্তু ওটা মাঝখান বরাবর হয়। আমি একটা নিচে চলে এসছে। আচ্ছা, আমি লিখি আগে। যেমন লিখলাম ইফ ইউ না, ইফ ইউ না, যদি লিখি আমি আচ্ছা, আমি ইফ ইউ, আচ্ছা বইয়ে যে একটা এক্সাম্পল আছে, আমি আমার নিজের কাছে যে বইটা আছে আমি এই এক্সাম্পলটা লিখে তোমাদের বোঝাই। এখানে লেখা আছে, ইফ আই হ্যাড নট লস্ট অল মাই হেলথ বাট ওয়াই থিঙ্ক অফ পাস্ট। চিন্তায় বা বা আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্সের মাঝে ড্যাশ ব্যবহার করতে হয়। এটা তো জটিল হয়ে গেল বিষয়টা।
চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন করতে ড্যাশ ব্যবহার করতে হয়। না, এটার ব্যবহারটা ক্লিয়ার হলো না এই জায়গাতে। ড্যাশের ব্যবহার, আচ্ছা এটা আমি রাখলাম, একটু রাখলাম, হ্যাঁ বাবা, এটা থাকুক, এটা নিয়ে আলোচনা করব আমি, এটা আপাতত আমি বাদ রাখলাম, কারণ এটা বইয়ের বইয়ের যেটা আছে এটা আমি মানে এটা আমি নিজেই ক্লিয়ার না। আচ্ছা এটা আমি প্রয়োজনে আর বোঝাবো, ড্যাশের ব্যাপারটা পরে আমি বোঝাবো। আচ্ছা ড্যাশটা থাকলো, আমাদের একটু মনে করাই দিবা। ইউজ অফ ব্রাকেট। আচ্ছা ব্রাকেটের ব্যবহার কেন কেন করা হয় জানো? কোনো জিনিসকে তুমি একটু অতিরিক্ত মাত্রায় দেখাতে চাও। যেমন মনে করো ব্রাকেট, ব্রাকেট আবার বিভিন্ন ধরনের ব্রাকেট হয়। আমরা বেসিক্যালি একটা ব্রাকেট নিয়ে আলোচনা করি। ব্রাকেট বলতে এটা মূলত আমাদের ব্রাকেটের চিহ্ন, এই যে ব্রাকেট। সো ব্রাকেটটা কেন ব্যবহার করা হয়? যেমন লিখলাম যে আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস। দেখো এই যে মনে করো তুমি থ্রি ফ্রেন্ডস বলে থেমে গিয়েছো না, কোনো একটা বাক্যে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আমরা ব্রাকেট ব্যবহার করে থাকি। এই পর্যন্ত হলেই তোমার সেন্টেন্স ক্লিয়ার। ইয়েস আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, আমার তিনটা বন্ধু আছে, বাট তুমি একটু মেনশন করে দিলে তিনজনের নাম, রাহাত, ধরো লিখলাম আমি রাহাত, শামীম অ্যান্ড পারভেজ, পারভেজ। এই জিনিসটা কেন? এটা না হলেও তোমার সেন্টেন্সটা ক্লিয়ার ছিল। অর্থাৎ যখন আমরা কোনো জিনিস অতিরিক্ত তথ্য প্রদান করতে চাই তখন আমাদেরকে ব্রাকেট ব্যবহার করতে হয়। হ্যাঁ, শামিমের এস ক্যাপিটাল লেটার হবে। ও দেখেছো, এই যে ভুল হয়ে গেল না, ল্যাপটপে লিখতে গিয়ে শামিম, এক্স্যাক্টলি। আমরা ক্যাপিটাল নিয়ে কথা বলবো একটু পরে। সো আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, রাহাত, শামিম অ্যান্ড পারভেজ। তোমরা কি এটা বুঝতে পেরেছো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমি আরেকটু সংক্ষেপে সবগুলো একটু আলোচনা করি আরেকবার। আমরা একটা জিনিস রেখেছি, ওটা নিয়ে আমাকে একটু এক্সপ্লেন করবো, বাট ওটা আমার একটু গবেষণা করতে হবে। হ্যাঁ, কারণ অনেকগুলো বিষয় তো, যেহেতু তোমরা সবাই শিখছো এবং এখানে হঠাৎ করে একটা জিনিস ভুল বলে ফেললে মুশকিল, কিন্তু লেখায় ভুল হলে তোমরা বলে দিতে পারছো স্যার এটা ভুল হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এগুলো মিস্টেক হয়ে যায় লিখতে লিখতে অনেক কিছু, সো এগুলো ঠিক হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। পাংচুয়েশন মার্কস মানে বিরাম চিহ্ন নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। প্রথমটা ছিল ফুল স্টপ, আমি একবার রিভাইজ করাচ্ছি। যখন তুমি কোনো সেন্টেন্সকে পরিপূর্ণভাবে শেষ করো, সমাপ্ত করো, সেই ক্ষেত্রে আমরা এই ফুল স্টপ ব্যবহার করে থাকি, অথবা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অর্থাৎ কোনো বড় শব্দগুলোকে সংক্ষেপে লেখার ক্ষেত্রে আমরা এই অ্যাব্রিভিয়েশন মার্কটা ইউজ করে থাকি। কমা অনেকগুলো ব্যবহার দেখেছি, যেমন সমজাতীয় কোনো জিনিসকে যদি কয়েকটা জিনিসকে আমরা লিখতে চাই তখন কমা কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে, এবং শেষে অবশ্যই তোমাকে ফুল স্টপ, একটা বাদ গেছে আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা এরপর দেখো, কোনো একটা ব্যক্তির নাম এবং তার পদবীকে আলাদা করে দেখানোর জন্য আমরা কমা ব্যবহার করেছি। এরপর ভকেটিভ নাউন যেটা বলে, অর্থাৎ কোনো নাম ধরে ডাকা, কাউকে সম্বোধন করার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করেছি। আচ্ছা এরপর কন্ডিশন, ইফ যুক্ত কোনো বাক্য যেটা কন্ডিশন দুটো আলাদা পার্ট আছে সেটাকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করেছি। এরপরে ইয়েস এবং নো অর্থাৎ হ্যাঁ অথবা না বোধক আনসার গুলোকে মেনশন করার জন্য আমরা কমা ব্যবহার করেছি। এছাড়াও কম্পাউন্ড ওয়ার্ডস হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, এই ধরনের এইগুলো শব্দকে বাক্যে ব্যবহার করার জন্য পর পর আমরা কমা ব্যবহার করেছি। আচ্ছা এছাড়াও অ্যাডভার্বিয়াল যেসব অংশ আছে একটা বাক্যে সাধারণত শেষে যে অংশটুকু লিখি আমরা সেটাকে যদি প্রথমে লিখতে চাই তাহলে কমা ব্যবহার করতে হবে। ইয়েস্টারডে, টুডে যদি সামনে লিখি সেটাও তুমি কম ব্যবহার করতে পারবে। আচ্ছা এছাড়াও আমরা দেখেছি উদ্ধৃতি, অর্থাৎ উদ্ধৃতি না সরি মানে কি ন্যারেশনের ক্ষেত্রে আমরা মানে ওই যে মূল যে সেন্টেন্সটা শুরু হওয়ার আগে আমাদের একটা কমা আমরা ব্যবহার করতে পেরেছি। অ্যাপোস্ট্রফিটা প্রথম ব্যবহার শিখেছি যে পসেসিভ কোনো প্রোনাউনের ক্ষেত্রে বা পসেসিভ কোনো নাউনের ক্ষেত্রে, হ্যাঁ যেমন আমার বাবার নাম, দাদার নাম, হ্যাঁ এই বা আমার বিড়ালের নাম, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। আচ্ছা কন্ট্রাকশন, নাউনের নাউন না কন্ট্রাকশনের পূর্বে আমরা কমা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, হিজ, হিজ, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, এইভাবে। সেমিকলন ব্যবহার করেছি কেন? কম্পাউন্ড সেন্টেন্স ক্ষেত্রে যেখানে আমরা অ্যান্ড অথবা কোনো কনজাংশন ব্যবহার করে সেন্টেন্স মেক করি সেগুলোকে তুলে দিয়ে আমরা এই সেমিকলন বা সেমাইকলন ব্যবহার করেছি। অর্থ সেম থাকবে, উই আর প্লেইং ফুটবল, উই আর এনজয়িং দিস এন্ড উই আর ইটিং, আমরা বুঝে নিব যে বাক্যটা একটাই বাক্য, এখানে আলাদা আলাদা ভেঙে ভেঙে ব্যবহার করা হয়েছে। আচ্ছা এরপরে আসো, আমরা দেখেছি কোয়েশ্চেন মার্ক, তাই না, যে কোনো প্রশ্নের সময় আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করে থাকি। এরপরে যে কোলন ব্যবহার করেছি, তাই না, কোলন কেন? আমরা একটা বড় বাক্যকে এক্সাম্পল স্বরূপ লেখার জন্য, মানে আরো কিছু কথাকে এক্সাম্পল হিসেবে লেখার জন্য আমরা এই কলনটা ব্যবহার করেছি। যেমন দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্সেস, ফর এক্সাম্পল না বলে আমরা এই যে কমা দিয়ে সরি এই কোলন দিয়েছি এবং বলেছি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আচ্ছা এটা কোশ্চেন মার্ক গেল। ইনভার্টেড কমা কোনটা?
আচ্ছা, এই যে দুই দিকে তুমি যে কমাটা ব্যবহার করছো, ইনভার্টেড কমা ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অথবা কোনো নাম বা কোনো শব্দের উদ্ধৃতি দেওয়ার জন্য, এটা কবিতার নাম, গল্পের নাম, এটা উদ্ধৃতি দেওয়ার জন্য মূলত হেলমেট, সরি, মূলত এই কি বলে ইনভার্টেড কমাটা আমরা ব্যবহার করে থাকি। হাইফেনের ব্যবহার কম্পাউন্ড ওয়ার্ডস এর ক্ষেত্রে, অনেকগুলো ওয়ার্ড যখন একত্র হয়ে যায়, মানে একটা অর্থ প্রকাশ করে, তখন আমাদের এই মাঝে যে ছোট আকারের ড্যাশ ব্যবহার করা হয়, ড্যাশের থেকে ছোট, এটাকে আমরা বলি হাইফেন। আর ড্যাশের ব্যবহারটা আমি আপাতত একটু গবেষণায় রেখেছি, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো, নেক্সট ক্লাসে যে টপিকটা থাকবে সেটার সাথে আমি আলোচনা করব। এছাড়া ব্র্যাকেট কি, একটা বিষয়কে আরো বেশি তথ্য দেওয়ার জন্য যেটা প্রয়োজন নাই, তুমি যদি সেটা উল্লেখ করতে চাও, তাহলে সেটা তুমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করবা, বাস। যেমন ধরো আরেকটা ওয়ার্ড, যেমন আই উইল রিড, দেওয়ার পরে আমি নিজে নোট লিখলাম, যে আমি একটা ডায়েরি লিখলাম, কি করব, এইচ ডাব্লিউ। এই যে মনে করো তুমি এটা তোমার নিজের জন্য লিখলে যে হ্যাঁ কি পড়বো জানো, এইচ ডাব্লিউ, মানে এটা অতিরিক্ত কিছু জানানোর জন্য বা তথ্য দেওয়ার জন্য তুমি এই জায়গাতে এইচ ডাব্লিউ তুমি ব্যবহার করেছো। এইচ ডাব্লিউ না দিলেও তোমার সেন্টেন্সটা ওকে আছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কি বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, অনেকগুলো জিনিস পড়লাম তাই না, অনেকগুলো কথা বললাম, অনেকগুলো জিনিস পড়লাম। এবার চলো আমরা আরেকটা, এক্সক্লেমেশন মার্কটাও দিয়ে দেন। হ্যাঁ কোনটা বাবা? এক্সক্লেমেশন মার্ক। ও ইয়েস ইয়েস ইয়েস, আমি এটাই বললাম যে একটা ভুলে গেছি, মনে নেই। এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমরা করলাম কিছুদিন আগে তাই না, এক্সক্লেমেশন। ওটাতে আমরা যে মার্কটা ব্যবহার, সরি, আমরা যে মার্কটা ব্যবহার করেছি সেটাই আসলে এক্সক্লেমেশন মার্ক। ওয়াও, ওয়াও, ওকে, ওয়াও, কি লিখলাম, দিস ইজ ভেরি বিউটিফুল, দিস ইজ ভেরি বিউটিফুল, দিস ভেরি বিউটিফুল। আচ্ছা, তাহলে আমরা যেন কখন এটা ব্যবহার করব, কোনো মাত্র মানে এরকম না যে শুধুমাত্র আনন্দ, এটা আবেগ সূচক, যেখানে যে সেন্টেন্সটা আবেগ প্রকাশ করবে, আমরা সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এটা কি বোঝা গেছে বাবা, ক্লিয়ার হয়েছো? আচ্ছা, ক্লিয়ার হয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আসি আমরা তাহলে ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলবো। খুব সুন্দর, আমি যে ইউটিউব বা তোমার যেগুলো তো ঘাটাঘাটি করি, এগুলো মাঝে মধ্যে কিছু জিনিস পেয়ে যাই, একদম সংক্ষিপ্ত জিনিস, যেগুলো আমাদের আসলে অনেক কাজে লেগে যায়। তো সেরকম আমি একটা জিনিস তোমাদের এখন বলবো ক্যাপিটালাইজেশনের রুল হিসাবে, এটা মনে রাখতে পারলে ক্যাপিটালাইজেশন আর ভুল হবে না। এখন স্যার ক্যাপিটাল কি জিনিস? আচ্ছা বাবা, এই একজন যুক্ত হতে পারছে না নাকি, আর কি মুশকিলে পড়লাম এতক্ষণ। আচ্ছা একটু দাও বাবা, আচ্ছা একটু পরে বলছি বাবা। আচ্ছা, যেমন দেখো ক্যাপিটালাইজেশন, আচ্ছা আমি বলে দিচ্ছি, ক্যাপিটালাইজেশন মানে ক্যাপিটাল লেটারের ব্যবহার, মানে কোন বাক্যে বা কোন শব্দটাতে তুমি ক্যাপিটাল ব্যবহার করবা। সো আমি সেটা দেখি একটু বলছি, এখানে লেখা আছে MINTS, এই যে দেখো খুব সুন্দর এই পয়েন্টটা লেখা আছে। এর পয়েন্ট মানে দেখো কি বোঝাচ্ছে, MON তে বোঝাচ্ছে হচ্ছে, M তে বোঝাচ্ছে মান্থস এন্ড ডেজ, অর্থাৎ যে কোনো মান্থস এবং ডেজ তোমার শুরু করতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন মনে করো, বলো দেখি, আমি সোমবার স্কুলে গিয়েছিলাম, ইংলিশটা কি হবে? I went to school in Monday. আচ্ছা, I went to school, এই যে দেখো স্কুল অন হবে, কোনো বারের পূর্বে আমরা অন ইউজ করব, অন মানডে, এই যে মানডে, এই যে দেখো প্রথম অক্ষর কিন্তু বড় হাতের দিয়েছো। ঠিক তেমনি এটা কি বলেছি, এই যে মান্থস এন্ড ডেজ। তো চলো আমরা যদি বলি আমি আমি জুন মাসে কক্সবাজার যাব, এটার ইংলিশটা কি হবে? I will go to এই যে কক্সবাজার, কক্সবাজার, সরি, বাজার ইন জুন। আচ্ছা, এখানে কক্সবাজারের বিষয়টা আমি পরে আসছি, এটা কেন বড় হাতে দিয়েছেন স্যার, এটা পরে আসছি। এটা শুধু আগে দেখো যে আমরা যদি জুন মাস বলেছি না, জুন কোনো মাস এবং কোনো বারের পূর্বে, অর্থাৎ বার শুরু করব অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার দিয়ে। এটা নিয়ে কোনো ঝামেলা আছে বাবা কারোর? আচ্ছা, এবারে দিলে ভালো হতো। এটা অবশ্যই, এই যে দেখো তুমি কোনো সেন্টেন্সে যদি মান্থ মানে মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ এই বার এই দিনগুলো, সরি এই মাসগুলো যদি লেখো, তাহলে বড় হাতে লিখতে হবে। এটা বুঝেছো? জি স্যার। আচ্ছা, আবার ডেজ, যেমন স্যাটারডে, সানডে, মানডে, অর্থাৎ এই দিনগুলো যদি উল্লেখ করতে চাও যে আমি স্কুলে শুক্রবারে যাই না, আই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, সো এফটা বড় হাতের দিবা, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এটা বুঝতে পেরেছো?
জি স্যার। আচ্ছা, এই জন্য লেখা আছে এম তে, এই যে এম আই এন, এটা সবগুলো মিলে কি হয় একটু পরে দেখাচ্ছি। তো প্রথম যে লেটারটা লিখেছি এম, এম দ্বারা বুঝেছি মান্থস অ্যান্ড ডেজ। আচ্ছা চলো এবার যদি নেক্সট ওয়ান আই দিয়ে বলি, আই হচ্ছে প্রোনাউন। আই তুমি যেখানেই লেখো তোমার সেখানেই বড় হাতে লিখতে হবে, তুমি যেখানেই, শব্দের শুরুতে লেখো, শব্দের মাঝে লেখো, কিংবা একদম শেষে লেখো, অর্থাৎ আই হবে সবসময় বড় হাতে। যেমন লিখলাম যে মাই ফ্রেন্ড অ্যান্ড আই, মাই ফ্রেন্ড অ্যান্ড আই, my friend and I go to school together, go to school together, আমি এবং আমার বন্ধুরা একসাথে স্কুলে যাই। তো সেই ক্ষেত্রে যে টুগেদার দিয়েছো তুমি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই গো টু স্কুল টুগেদার, সেই ক্ষেত্রে আইটা কি হবে বড় হাতের অক্ষরে ব্যবহার করতে হবে। এটা বুঝতে পেরেছো বাবা? কোনো ঝামেলা মনে হচ্ছে? নো স্যার। আচ্ছা, কোনো ঝামেলা নাই। তাহলে আইটা তুমি যেখানেই ব্যবহার করবা তোমাকে সেখানেই বড় হাতের অক্ষর ইউজ করতে হবে। তো এই হচ্ছে একটা রুল। এবার এন আসো, এন তে স্যার কি বুঝে? এন হচ্ছে নেমস বা নাউন্স। নাউন বলতে প্রপার নাউন। এই যে দেখো এন তে নাউন, এন ও এন, নাউন। এই যে নাউন আছে, প্রপার নাউন মানে তো তুমি জানো যে যেটা একদম প্রপার নেম, যেমন ইমরান, তারপর তোমাদের ক্লাসের সবার নাম, অথবা তোমার স্কুলের নাম, অর্থাৎ যেই নামটা প্রপার নাউন সেটা তুমি শব্দের যেখানেই তুমি শুরু করো না কেন অবশ্যই তোমাকে সেই শুরুটা বড় হাতের অক্ষর দিয়েই শুরু করতে হবে, এটা রুল। যেমন এক্সাম্পল লিখলাম আই নো কামাল, আই নো কামাল। এই যে দেখো কামাল লিখেছো না? তো নেম মানে কি লিখলাম? এটা প্রপার নাউন, নাউন্স বাট প্রপার, প্রপার, প্রপার। যা কি লিখলাম বাবা, এটা কি বুঝতে পেরেছি আমরা? ইয়েস স্যার। যে কোনো নাম তুমি যদি বলো যে স্যার ঢাকা, তাহলে ঢাকা অবশ্যই ঢাকা, আই লিভ ইন ঢাকা, অথবা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। সো ঢাকা হোক বা যে কোনো লেটার, যে কোনো নাউন হোক যেটা কিনা প্রপার নাউন, সেটাই তোমাকে অবশ্যই বড় হাতের লিখতে হবে। আচ্ছা নাফিসা বলো দেখি প্রপার নাউন আসলে কি জিনিস? আমরা নাউনের বিষয়ে আসি, বাট প্রপার নাউনটা কি জিনিস বলো দেখি। নাফিসা তোমার মনে আছে? আচ্ছা সুমাইয়া, এই আল্লাহ আমার দেখা যায় না কেন? আমার তো ক্যামেরা অফ ছিল নাকি? আচ্ছা বলো দেখি আরাফাত, তুমি বলো দেখি এটা কিভাবে। ও সুমাইয়াকে বলেছি, সুমাইয়া বলো আমরা প্রপার নাউন বলতে কি বুঝি? স্যার আমার এখানে নেট স্যার এই জন্য আমি শুনতে পারি। ও আচ্ছা আচ্ছা, আমি তো সুমাইয়ার কথা শুনতে পাচ্ছি। বাবা সুমাইয়া তুমি কেটে একবার ঢোকো, তোমার ডাবল সাউন্ড হচ্ছে, তুমি কেটে দাও, কেটে আবার ঢোকো, দেখো ঠিক হয়ে যাবে। ডাবল একদম মানে দপদপ করে সাউন্ড হচ্ছে। আচ্ছা নাফিসাকে বলেছিলাম যে প্রপার নাউন কি জিনিস। দেখো প্রপার নাউন হচ্ছে সেই সব নাউন যেটা নির্দিষ্ট নাম আছে, নির্দিষ্ট নাম। শুধু গ্রাম বললে তো হবে না যে তুমি কোন গ্রামে থাকো, তুমি যখন তোমার গ্রামের নাম মেনশন করবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আবার যদি বলি আমি ঢাকা থাকি, আমি খুলনা থাকি, আমি রাজশাহী থাকি, যদি তুমি বলো যে স্যার আমি শুধু শহরে থাকি, ওরে বাবা তুমি কোন শহরে থাকো আমি কিভাবে খুঁজবো বলো? তাহলে এখানে অবশ্যই তুমি শুধু সিটি ব্যবহার করা যাবে না, যখন তুমি প্রপার নাউন হিসেবে ব্যবহার করো তখন তোমাকে নাম বলতে হবে। আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন শরীয়তপুর, আই লিভ ইন ঢাকা, ওকে এইভাবে তোমাকে মেনশন করতে হবে। সো এটাকে বলা হয় প্রপার নাউন, এবং প্রপার নাউনটা তুমি যেখানেই ব্যবহার করবে সেখানেই তোমাকে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে। তো এই ছিল নাউন প্রপারের মধ্যে। নেক্সট আছে দেখো টাইটেলস। ওই যে একটু আগে আমরা একটা একটা কোড দিলাম না, যে কি যেন লিখলাম বাবা, গল্পটার নাম ভুলে গেলাম একটু আগে। এই যে টাইটেল, টাইটেল মানে তো জানো যে যে কোনো কিছুর যে একটা নাম দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিঙ্ক দিবেন? আচ্ছা বাবা কে যেন যুক্ত হতে পারছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সেন্টেন্স তুমি যেটা দিয়ে শুরু করো, দা দিয়ে শুরু করো, এ দিয়ে শুরু করো, কোনো নাম দিয়ে শুরু করো, এটা হচ্ছে কমনলি আমাদের অবশ্যই বাক্যটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে একসাথে লিখি যে, ধরো লিখলাম যে দে they go to school on Friday, আচ্ছা they enjoy their class very much, very much.
সো এই যে দেখো আমি যে প্রত্যেকটা দুটো সেন্টেন্স আমি শুরু করেছি, একটা দে দিয়ে পরেরটাও দে দিয়ে শুরু করেছি। সো আমি যেই ওয়ার্ড দিয়ে শুরু করি না কেন আমাকে প্রথম লেটারটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়েই লিখতে হবে। এটা বুঝেছো তোমরা সবাই? বাবা এটা 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 নিয়ে কোনো ঝামেলা আছে? আচ্ছা, এর বাইরের আর কোনো রুল তোমাদের জানা আছে কি? আমি এগুলো রুল মোটামুটি মানে দেখেছি এবং পড়েছি, এর বাইরে আর কোনো রুল আছে কিনা। তাহলে এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য মিনস ব্যবহার করবা, MINTS, মিনস। মিনস এই শব্দটুকু মনে রাখলে ইনশাল্লাহ তাহলে তোমরা এটা ইউজ করতে পারবা, মিনস। কোনো ঝামেলা নেই তো না? ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা, আজকে একটা কাজ করব আমি, তোমাদের তো বিভিন্ন জিনিস আমি পড়িয়েছি বিভিন্ন সময়, তাই না? তো সেইগুলো সবগুলোর কম্বিনেশনে আমি একটা এক্সাম নেব উইথআউট এনি প্রিপারেশন। এটা ন্যারেশন থেকে কিছু দিতে পারি, কিছু আজকের লেটার থেকে দিতে পারি, কিছু হয়তো টেন্স থেকে দিতে পারি। হ্যাঁ, অল্প কিছু জিনিস একটা আমরা এই পরীক্ষা দেবো এখন। হ্যাঁ, সবগুলো মিক্স করে তুমি যাতে বুঝতে পারো যে আসলে তুমি এই পয়েন্টস গুলো বা তোমার মাথায় আছে কিনা। আচ্ছা, এখন হ্যাঁ এখন পরীক্ষা নেব, এই যে আর 2-3 মিনিট পরে। বাট এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জিজ্ঞেস করো। হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে? নো স্যার। আমরা আজকে মূলত দুটো জিনিস শেষ করলাম, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এর বাইরে যদি অ্যাডভান্স কিছু থেকে থাকে আমি সামনে পড়াবো, কারণ এই যে জিনিসগুলো একবার পড়ি সামনে তো আবার রিভাইজ করাই আমি। তো তখন তোমাদের রিভিশন পার্টের মধ্যে হয়তো এই জিনিসটা আরো ক্লিয়ার হবা। মাঝে মধ্যে কিছু জিনিস যখন নতুন জিনিস পড়া হয় তখন সেটা একটু বোঝাতেও কষ্ট হয়ে যায়, যেহেতু তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমরা পড়ো, স্কুলে পড়েছো, তোমার নিজের বই আছে, সবগুলোর কম্বিনেশন করে একটা জিনিসে ফোকাস করে বোঝানো প্রথমবার একটু কঠিন হয়। এরপর সেকেন্ড টাইম গিয়ে আবার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। তো ইনশাল্লাহ সামনে যখন রিভাইজ করব তখন এটা আবার আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি কয়েকটা জিনিস নিয়ে তোমাদের পরীক্ষা নেব, সো সবগুলো কম্বিনেশন করে তোমরা এখন পরীক্ষা দিবা, ঠিক আছে? আচ্ছা, আর মনে হয় কতক্ষণ আছে ক্লাসটা দেখো তো বাবা, এটা কেটে যাবে কতক্ষণে? 2 মিনিট। ও 3 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে না, আমার মানে আমি ই করি। 2 মিনিট আছে। 2 মিনিট আছে তাই না? 2 মিনিট আছে। আচ্ছা 2 মিনিট, ঠিক আছে। তোমরা কষ্ট করে একটু লাইনটা কেটে দাও সবাই, আমি লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে তোমরা পরীক্ষা দাও, সব কেটে দাও। ইয়েস কেটে দাও, সবাই কেটে দাও, কেটে বের